সবাইকে ভিক্টরসের পক্ষ থেকে আজকে ডেইলি নিউজ পেপার সিরিজে স্বাগতম। আজকে আমরা বেশ কিছু ইম্পর্টেন্ট নিউজ একটু দেখব। প্রথমত হচ্ছে আমরা একটু বিজনেস স্ট্যান্ডার্ডের একটা নিউজ একটু খেয়াল করার ট্রাই করি। প্রথম পাতে যে দুইটা নিউজ আছে সেই দুইটা নিউজই কিন্তু ইম্পর্টেন্ট। এখানে ফার্স্ট অফ অল এই নিউজটা দেখেন, ব্যাংকস টার্ন টু রিটেইল অ্যাজ কর্পোরেট লেন্ডিং পাইলস আপ ব্যাড লোনস। এটা দ্বারা কি বুঝছেন শিরোনামটা দ্বারা? আমি সহজ করে যদি বোঝাই যে কর্পোরেট লেন্ডিং বা বড় ধরনের কোনো প্রতিষ্ঠানে যদি ব্যাংক আপনার ক্রেডিট দেয় বা তাদেরকে যদি লোন দেয়, তাহলে সেই লোনের একটা বড় অংশ কি হয়, ডিফল্ট হয়। ঠিক আছে, ডিফল্ট হয় বা সেই ধরনের লেন্ডিং হচ্ছে রিস্কি লেন্ডিং, তাদের লেন্ড করা রিস্কি অনেক। এই ধরনের লেন্ডিং রে বলি আমরা ক্লাসে, এই ধরনের যে লোন যেগুলো আপনার ডিফল্ট হওয়ার পসিবিলিটি থাকে, দ্য লোনস দ্যাট আর অন দ্য ভার্জ অফ বিং ডিফল্টেড, দিস সর্ট অফ লোনস আর কল্ড ক্লাসিফাইড লোনস। ক্লাসিফাইড লোনস কি, যে লোনগুলো ডিফল্ট হওয়ার পসিবিলিটি থাকে। আচ্ছা ঠিক আছে, ফাইন। আচ্ছা, এই আমরা একটু ইনফোগ্রাফিকটা হচ্ছে একটু খেয়াল করি কি কি আছে এখানে। আচ্ছা, রিটেল ব্যাংকিং কি? রিটেল ব্যাংকিং হচ্ছে আপনারা মনে করেন যে ব্যাংকিংটা বড় কর্পোরেট লোন থেকে বাদ দিয়ে ছোটখাটো চিন্তা, যেমন মনে করেন যে কার্ডের মানে আমরা হচ্ছে ক্রেডিট কার্ড ইস্যু করি, তাই না? তারপরে মনে করেন যে পার্সোনাল লোন দেওয়া বা ছোটখাটো হোম লোন দেওয়া, কার লোন দেওয়া, এই ধরনের লোনগুলারে আমরা বলি রিটেল ব্যাংকিং আর কি। ঠিক আছে, কি কি ক্ষেত্রে দেয়? এই যে কার্ড ডিভিশনে কি কার্ড ইস্যু করা, বা মনে করেন যে পার্সোনাল লোন দেওয়া, ঠিক আছে, পার্সোনাল লোনস, ঠিক আছে, এগুলা হচ্ছে আপনার রিটেল ব্যাংকিংস এর অন্তর্ভুক্ত। আচ্ছা, একটু দেখি কি অবস্থা, কি ফিগারস অ্যাজ অফ মার্চ 26 এ কি কি হয়েছে। 7.10 ক্লাসিফাইড লোনস ইন রিটেল। আচ্ছা, রিটেল ব্যাংকিং এ ক্লাসিফাইড লোন কিন্তু কম, মানে এখানে ডিফল্ট হওয়ার পসিবিলিটিটা একটু কম। কিন্তু দেখেন ক্লাসিফাইড লোনস ইন ইন্ডাস্ট্রি লেন্ডিং 32%, অর্থাৎ বড় কর্পোরেট বা ইন্ডাস্ট্রিতে যে আমরা লোন দেই সেই লোনের কিন্তু 32% ডিফল্ট হওয়ার একটা পসিবিলিটি থাকে। কনজিউমার লোন শেয়ার অফ টোটাল ব্যাংক ক্রেডিট, এটা কত? টোটাল যে আমরা যে একটা ব্যাংক যে ক্রেডিট দেয় বা লোন দেয়, সেটা হচ্ছে 8.9%-এর মতো হচ্ছে আপনার জাস্ট কনজিউমার লোন হিসাবে দেওয়া হয়। খুবই কম এটা, ঠিক আছে, কারণ ব্যাংক যে লোন করে বা ব্যাংকের যে আয় আসে তার একটা বড় অংশ আসে আপনার ইন্ডাস্ট্রি লোনিং এর থেকে। ওকে, আচ্ছা, টাকা 1.58 লাখ ক্রোড় কনজিউমার ফাইন্যান্স লোনস অ্যাট 7.50 অ্যানুয়াল গ্রোথ। আচ্ছা, কনজিউমার ফাইন্যান্স লোনের দিকে আস্তে আস্তে ব্যাংক সুইচ করতেছে। কেন সুইচ করতেছে? কারণ বড় বড় ইন্ডাস্ট্রিতে লোন করার ক্ষেত্রে কিছু রিস্ক আছে। এই রিস্ক থেকে বের হওয়ার জন্য তারা তাদের বিজনেস মডেলটা চেঞ্জ করে আনতেছে এবং তাদের বিজনেস মডেলটা এখন রিটেল ব্যাংকিং এর দিকে বেশি ফোকাস করতেছে। ওকে, আচ্ছা, ওয়াই ব্যাংক ফোকাস রিটেল কাস্টমার্স, কেন ব্যাংক হচ্ছে রিটেল কাস্টমারের দিকে ফোকাস করে, একটু দেখি কি কি কারণে। এই যে ডিফল্ট রেটটা কম, আপনারা অলরেডি দেখছেন যে 7.1% হচ্ছে ডিফল্ট রেট, অনলি 7.1%। লোনস ক্যান বি স্প্রেড অ্যাক্রস মিলিয়নস অফ বোরার, এই লোনটা হচ্ছে অনেক বোরারকে দেওয়ার পসিবিলিটি থাকে। সো একটা লোন যদি আপনি একটা মানুষকে দিলে যতটা ডিফল্ট হওয়ার পসিবিলিটি থাকে, একাধিক মানুষকে যদি আপনি লোন দেন তাহলে সেই ক্ষেত্রে ডিফল্ট হওয়ার পসিবিলিটিটা অনেকটা সাবসিডাইজড হয়ে যায় বা কমে যায়। কার্ডস, পেমেন্টস, রেমিটেন্স, ইন্স্যুরেন্স এটসেট্রা জেনারেট এডিশনাল রেভিনিউ, ফাইন। এদিকেও ব্যাংক হচ্ছে এখন ফোকাস করতেছে আরো বেশি বেশি। সেভারাল লেন্ডিং ব্যাংক টার্গেটস 15 to 30% রিটেল লোন গ্রোথ ওভার নেক্সট 3 ইয়ার্স। আচ্ছা, রিটেল লোন গ্রোথটা তারা হচ্ছে 15 থেকে 30% বৃদ্ধি করতে চাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, বাংলাদেশ ব্যাংকের কিছু রুল আছে দেখি। পার্সোনাল লোন লিমিট রেজ টু 40 লাখ। আচ্ছা, 20 লাখ থেকে পার্সোনাল লোনটা এখন 40 লাখ টাকা নেওয়া যাবে। ম্যাক্সিমাম রিপেমেন্ট পিরিয়ড টেনিওর এক্সটেন্ডেড টু 8 ইয়ার্স। আচ্ছা, সর্বোচ্চ 8 বছরের মধ্যে আপনি এখন কি করতে পারবেন, রিপেমেন্ট পিরিয়ডটা আপনি রাখতে পারবেন। আচ্ছা, ওকে, ফাইন। সো আপনি আশা করি বুঝতে পারছেন যে ব্যাংক কেন হচ্ছে কর্পোরেট লেন্ডিং থেকে আস্তে আস্তে রিটেল লেন্ডিং এর দিকে চলে যাচ্ছে। আমি আপনাকে রিজনগুলো একটু বললাম। ও আচ্ছা, এটা হচ্ছে একটু জানলেন আর কি। এরপরে নিউজটা দেখেন, ইউএস ফার্ম সিগন্যাল $5 বিলিয়ন নিউ ইনভেস্টমেন্ট সিক পলিসি সার্টেনিটি এনার্জি সিকিউরিটি। আচ্ছা, ইউএস এর যে ফার্ম আর কি, গতকাল হচ্ছে আমাদের প্রাইম মিনিস্টার এর সাথে একটা বৈঠক করেছে, তাদের 16 মেম্বার ডেলিগেশনের একটা বৈঠক হয়েছে। এটা কি, কোথা থেকে আসছে তারা দেখি। ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিল ইউএসবিবিসি মেট হোম মিনিস্টার সালাউদ্দিন আহমেদ এট অফিস। প্রাইম মিনিস্টারের সাথে এবং সালাউদ্দিন আহমেদ আমাদের জনাব সালাউদ্দিন আহমেদ আমাদের হচ্ছে হোম মিনিস্টার, তার সাথে তারা বৈঠক করছে এবং তারা চাচ্ছে যে $5 বিলিয়ন লোন কি করতে, $5 বিলিয়ন ইনভেস্টমেন্ট, লোন না, ইনভেস্টমেন্ট হচ্ছে যে তারা করতে যাচ্ছে। বাট সেই ক্ষেত্রে বাংলাদেশের বেশ কিছু রিফর্ম আনতে বলেছে, যেমন তাদের হচ্ছে পলিসি রিফর্মের কথা বলছে, তারপর এনার্জি রিফর্মের কথা বলছে। আমরা একটু যাই 2-1 কলামে, এখানে দেখি।
2:1। আচ্ছা, এই যে এখানে দেখেন, আচ্ছা কি কি করতে বলছে, ইমপ্রুভিং ইজ অফ ডুইং বিজনেস, মানে আমাদের যে বিজনেস করার যে পরিবেশটা সেটা বেটার করতে হবে। আমাদের কিন্তু ইজ অফ ডুইং বিজনেস এর রেটিং কিন্তু খুবই খারাপ। হ্যাঁ, এটা এই রেটিংটা আগে একটা সংস্থা এই রেটিংটা প্রকাশ করতো, আপনাকে কমেন্টে বলতে হবে যে কোন সংস্থাটা ইজ অফ ডুইং বিজনেস রেটিংটা প্রকাশ করতো, এটা হচ্ছে আপনাকে একটু কমেন্টে বলতে হবে। বাট এটা বর্তমানে প্রকাশ করা হয় না, এবং বাংলাদেশে এটাতে র্যাঙ্ক ছিল আপনার তখনকার সময় 100, মানে বিজনেস করার পরিবেশটা খুব একটা ভালো না। এনার্জি সিকিউরিটিটা নিশ্চিত করতে হবে। আপনারা জানেন যে বর্তমানে বাংলাদেশ বেশ কিছু গ্যাস ক্রাইসিসের মধ্যে দিয়ে আছে, তারপরে সোজা কথায় বললে এনার্জি ক্রাইসিসের মধ্যে দিয়ে আছে, তাই না? মিডল ইস্টের আমরা আপিভালের কথা জানি, সব মিলে একটা ক্রাইসিসের মধ্যে আছে। এনার্জি ক্রাইসিস থাকলে তো আপনার ইন্ডাস্ট্রি রান করবে না, ইন্ডাস্ট্রি রান না করলে তো প্রোডাকশনও হবে না। ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচারটা এবং সিকিউরিটিটাকে বেটার করতে বলছে। আমাদের ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার কিন্তু এখনো অতভাবে ভালো হয়ে উঠতে পারেনি। অলদো আমরা হচ্ছে বর্তমানে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন এবং ফিফথ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের মাঝে আছি, বাট আমাদের হচ্ছে এখনো ওভাবে কিন্তু সবাই কিন্তু ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচারটা ভালো করে পারেনি। এখনো কিন্তু আমরা মেশিন লার্নিং, এমএল, ঠিক আছে, 3D প্রিন্টিং, হ্যাঁ, তারপরে হচ্ছে ইন্টারনেট অফ থিংস, এই টাইপের যে স্টেট অফ আর্ট প্রযুক্তিগুলো, এগুলো কিন্তু ওভাবে আমরা ইমপ্লিমেন্ট করতে পারতেছি না আমাদের আমাদের হচ্ছে আমরা আমাদের পোর্টফোলিও গুলোতে, ঠিক আছে। এন্ড এটা আমরা যেহেতু ডিজিটাইজ এখনো পুরোপুরি করে পারিনি, বা এখনো ওই ইয়াতে আসি, আমাদের যে কোনো কাস্টম প্রসিজারের কথা বলি, বা যে কোনো বিজনেস একটা ওপেন করতে বাংলাদেশে আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে কিন্তু অনেক বেশি সময় লাগে, ঠিক আছে। সো এগুলা হচ্ছে একটু বেটার করতে হবে। আর গভর্নমেন্ট আর বিজনেস পার্টনারশিপ, এটা হচ্ছে যে আর একটু স্ট্রেনথেন করতে হবে। হ্যাঁ, তো এগুলো হচ্ছে একটু বিষয়। আচ্ছা, এই দুইটা নিউজই হচ্ছে একটু ইম্পর্টেন্ট, আমি এটা একটু সামারাইজ করলাম, আর একটু দেখি আর কি কি আছে উপরে। ফার্স্ট পেজে কি কি আছে, আমি আবার বারবার বলি যে ফার্স্ট পেজ সেকেন্ড পেজ একটু ভালো করে পড়বো, আর পরবর্তীতে লাস্ট পেজটা ভালো করে পড়বো, আর মাঝে সুযোগ পেলে অপিনিয়ন। ওকে, ফাইন। এক্সপার্টস আর্টস র্যাপিড মিক্স এনার্জি সলিউশন অ্যাজ গভর্নমেন্ট আইজ মোর প্রাইভেট ক্যাপিটাল, ঠিক আছে। আচ্ছা, বাংলাদেশ এনার্জি এক্সপার্ট হ্যাজ message for policymakers: the mistakes were predictable, the warnings were given but unheeded, and the crisis is now here. আচ্ছা, আমরা যদি লক্ষ্য করি বর্তমানে আমাদের দেশে জানি যে আমাদের টোটাল যে পাওয়ার প্রোডাকশন বা এনার্জি প্রোডাকশন করি তার 50% আসে কোথা থেকে, 50% আসে হলো ন্যাচারাল গ্যাস থেকে, এনজি থেকে। এন্ড ন্যাচারাল গ্যাস তো দুই ফর্মে আসে, একটা হলো আপনার ডাইরেক্ট গ্যাসিফাইড ফর্মে আসে, ডাইরেক্ট গ্যাস অবস্থায় আসে, সেটা হচ্ছে যে আমরা আমাদের যে ওয়েল বা কূপগুলা খনন করলে আমরা পাই। কিন্তু বিদেশ থেকে তো গ্যাস ট্রান্সপোর্ট করা যায় না, বেশি পরিমাণে গ্যাস ট্রান্সপোর্ট করতে গেলে আপনি গ্যাস ফর্মে ট্রান্সপোর্ট করলে বেশি পরিমাণ ট্রান্সপোর্ট করতে পারবেন না। সো তাকে আপনার লিকুইফাইড ন্যাচারাল গ্যাস আকারে কনভার্ট করে কি করা হয়, ট্রান্সপোর্ট করা হয়। সো আমাদের পাওয়ার সেক্টরটা গ্যাসের উপর ডিপেন্ডেন্ট, আমাদের ইন্ডাস্ট্রিগুলোও কিন্তু গ্যাসের উপর ডিপেন্ডেন্ট, ঠিক আছে। তারপরে আমাদের ইভেন খাদ্য সেক্টরটা, খাদ্যের জন্য যে সার লাগে সেই সারগুলোও কিন্তু ইভেনচুয়ালি কিন্তু ন্যাচারাল গ্যাস থেকে আসে। সো এই গ্যাসের উপর ওভার ডিপেন্ডেন্সি থাকাটা আমাদের জন্য একটু রিস্কি। সো কিছু কিছু সেক্টরে যেসব জায়গায় গ্যাসের অল্টারনেটিভ আছে সেই সব সেক্টরকে নিয়ে একটু আমাদেরকে একটু ভাবতে হবে। যেমন আমাদের একটা সোলার পাওয়ার পটেনশিয়ালিটি আছে ভালো, ঠিক আছে, আমরা একটু সামনে দেখবো, এটা নিয়ে একটা আর্টিকেল আছে। সো সোলার পাওয়ার পটেনশিয়ালি বা রিনিউয়েবল এনার্জির দিকে সুইচ করলে কিভাবে হচ্ছে যে আমাদের যে গ্যাস ফায়ার্ড যে পাওয়ার প্ল্যান্ট, মানে যেগুলো গ্যাসে রান করে পাওয়ার প্ল্যান্ট, সেগুলোর উপর ডিপেন্ডেন্সি আমরা কমায় আনতে পারি, সেটা হচ্ছে আমাদের লক্ষ্য। কারণ আমি আবারও বলতেছি 50% ন্যাচারাল গ্যাস কিন্তু আমাদের কোথায় চলে যায়, পাওয়ার প্ল্যান্টস, পিপি গুলোতে চলে যায়। ওকে, ফাইন। আর একটু সামনের দিকে যাই। আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ একটা নিউজ খেয়াল করেন, সেটা হচ্ছে যে পেজ 3 তে আছে বিজনেস স্ট্যান্ডার্ডের ইনফ্লেশন ইজেস টু 8.32% ইন জুলাই, লোয়েস্ট ইন 8 মাস। অর্থাৎ এই জুলাই মাসে বর্তমানে ইনফ্লেশন হচ্ছে 8.32%, যেটা হচ্ছে গত 8 মাসে কম। এখন এটার পিছনে রিজন গুলো কি কি আছে? রিজন অনেকগুলো আছে, তার আগে একটু কিছু জিনিস বুঝি। গত জুন মাসে আমাদের পয়েন্ট টু পয়েন্ট ইনফ্লেশন ছিল 9.16%, ঠিক আছে। এখন সেটা কিন্তু কমে কত চলে আসছে, 8.32%-এ চলে আসছে। গুড। এবং আমাদের যে ফুড ইনফ্লেশন ছিল জুনে, সেটা ছিল 8.60%, যা বর্তমানে 7.16%। এখন এই ইনফ্লেশন গুলো কমিয়ে আসার রিজন কি? রিজন হচ্ছে বাংলাদেশ ব্যাংকের কিছু পলিসি এবং আপনার সিজনাল ফ্যাক্টর মানে কি, আপনার কিছু কিছু সিজনাল ফ্যাক্টর বা ন্যাচারাল কন্ডিশনে আপনি যদি ফুড ইনফ্লেশনের কথা বলেন, এই যে ফুডটা, সেই ফুডের কিন্তু আপনার প্রাইসটা কিন্তু ফল করে। এই গরমের সময় বিভিন্ন ধরনের সবজি বা বিভিন্ন ধরনের আপনার হচ্ছে যে ক্যাশ ক্রপসের কিন্তু দাম অনেকটা কিন্তু ফল করে, আপনারা জানেন, এটা হচ্ছে কমপ্লিটলি সিজনাল ফ্যাক্টর, ঠিক আছে। সো এই কারণে মনে করেন যে আপনাদের যে এই যে ইনফ্লেশনটা কিছুটা হইলেও কি হচ্ছে যে কমে যাচ্ছে আর কি, ঠিক আছে।
তারপর বাংলাদেশ ব্যাংকের যে লেন্ডিং ক্যাপটা সেটা কত এখন বর্তমানে বর্তমানে রেপো রেট হচ্ছে 9.5%, যেটা যথেষ্ট হাই। সো ব্যাংকগুলা হচ্ছে খুব সহজে কিন্তু আপনার লোন করতে পারতেছে না। সো বাজারে যেহেতু অত টাকা ছাড়া হচ্ছে না, সো দ্যাট ইজ ওয়াই মনে করেন যে আপনার ইনফ্লেশন রেটটা কম, বাজারে যত টাকা যাবে ইনফ্লেশনটা তত বাড়বে। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবেন। ওকে ফাইন, আমরা আরেকটু সামনের দিকে দেখি আর কিছু আছে কিনা এখানে, নাহলে অন্য একটা ব্যাপারে আমরা চলে যাব। আচ্ছা, ব্যাংক ডিসকাসেস টাকা 1000 crore প্যাকেজ ফর ইয়ং এন্টারপ্রেনার্স এট 4 to 6% ইন্টারেস্ট। আমাদের বর্তমানে কিন্তু একটা পটেনশিয়াল সেক্টর কোনটা ভাইরা বা আপুরা, আপনারা সবাই জানেন যে ক্রিয়েটিভ ইকোনমি। কি ইকোনমি? ক্রিয়েটিভ ইকোনমি। অর্থাৎ যে ইকোনমিক থেকে কি হয় আপনার, যে ক্রিয়েটিভ ইকোনমি কাকে বলা হয়, যেখানে হচ্ছে আপনার ইন্টেলেকচুয়াল কোনো কিছু থেকে আপনি আর্ন করতে পারেন। যেমন মনে করেন যে আপনি ছবি আঁকতে পারেন, এই ছবি আঁকে আপনি যদি এটাকে সেল করেন বা কন্টেন্ট ক্রিয়েশন করে অনলাইনে সেটা যদি আপনি সবাইকে প্রদর্শন করেন, তাহলে এটা থেকে কিন্তু নট অনলি আপনি টাকা পাবেন, বাট অলসো কিন্তু আপনার দেশটাও কিন্তু যথেষ্ট উপকারভোগী হবে। ঠিক আছে, সো গভর্নমেন্ট চাচ্ছে যে এই যে দেখেন যে ইয়ং এন্টারপ্রেনার যারা আছে তাদের জন্য 1000 কোটি টাকার আলাদা একটা লোনের প্যাকেজ রাখতে, এবং তাদের ইন্টারেস্ট রেট হবে অনলি 4 to 6%। ঠিক আছে, উইচ ইজ এ গুড ইনিশিয়েটিভ। ওইটা অনেক একটা ভালো একটা ইনিশিয়েটিভ। আচ্ছা, এটা একটু পড়ি, একটু সামারাইজটা আমরা এখানে সামারাইজিং ভার্সন একটু দেখি। এন্টারপ্রেনার্স ক্যান রিসিভ কোলাটেরাল ফ্রি লোন আপ টু 10 লাখ, অর্থাৎ 10 লাখ টাকা পর্যন্ত তাদের জামানতবিহীন হচ্ছে তারা লোন পাবেন। প্যাকেজ কোড ফাইন্যান্স আপ টু 10,000 এন্টারপ্রেনার্স। আচ্ছা, 10,000 এন্টারপ্রেনারকে হচ্ছে যে এই প্যাকেজটা আপনার দেওয়া হবে মিনিমাম। গ্র্যান্ট অফ আপ টু 10 লাখ লোন মে ফলো সাকসেসফুল লোনস। অর্থাৎ আপনি যদি কি করেন, আপনি যদি প্রথমে সাকসেসফুলি যদি আপনি ইয়াটা পে করে ফেলেন, আপনি কোলাটেরাল ফ্রি যে লোনটা যেটা নিছেন ওটা পে করে ফেলেন, তাহলে আপনি পরবর্তীতে আরো 10 লাখ টাকা লোন আপনি পাবেন। সেন্ট্রাল ব্যাংক রিফাইন্যান্সিং ফ্যাসিলিটি মে ফান্ড দ্য প্রোগ্রাম। আচ্ছা, সেন্ট্রাল ব্যাংক হচ্ছে এটা রিফাইন্যান্সিং ফ্যাসিলিটি কি করবে, এটা ফান্ড করবে। আচ্ছা, ব্যাংকস মে আইডেন্টিফাই এন্টারপ্রেনার্স প্রপোজাল লেভেল। হ্যাঁ, ওকে ফাইন। স্কিম এইমস টু সাপোর্ট ক্যাপিটাল স্টার্ভ ইয়ং এন্টারপ্রেনার্স। ওকে ফাইন, ইয়ং এন্টারপ্রেনার্সদের সাপোর্ট করার জন্য বাংলাদেশ অনেক কিছু করতেছে। আরেকটা খুবই গুরুত্বপূর্ণ নিউজ, এগুলো হচ্ছে আপনারা বিসিএস ভাইবার কথা বলেন, অথবা আপনারা যদি আপনাদের নেক্সট যে পরীক্ষাগুলো আসবে সেগুলোর কথা যদি বলেন, ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বাংলাদেশের সোশ্যাল সেফটি নেটের যে স্পেন্ডিংটা সেটা হচ্ছে ফার বিলো দেন আদার হচ্ছে সাউথ এশিয়ান কম্পিটিটরস এর দিক থেকে। ঠিক আছে, সোশ্যাল সেফটি নেট কি, একটা দেশের জনগণকে ভালোভাবে টিকিয়ে রাখার জন্য আমাদের সরকার যে স্পেন্ডিংটা করে, যেমন আমাদের যে ভালনারেবল সেকশন আছে, আমাদের যে মনে করেন যে বিধবারা আছে, উইডোড সেকশন আছে, বা আমাদের মনে করেন মুক্তিযোদ্ধা আছে বা জুলাই যোদ্ধা আছে, তারপরে মনে করেন যে আমাদের যে তৃতীয় লিঙ্গ আছে, ট্রান্সজেন্ডার, অথবা আমাদের যে বৃদ্ধরা আছে, ঠিক আছে, ওল্ড পেনশনার্স যারা আছে, ঠিক আছে, এই যে পেনশন যারা নেই, এগুলো কিন্তু সব সোশ্যাল সেফটি নেটের আন্ডারে পড়ে যায়। এবং বাংলাদেশের সংবিধানেও সাংবিধানিক বাধ্যবাধকতা আছে। আমরা যদি আমাদের সংবিধানটা খুলি, আর্টিকেল আমরা যদি 15C তে একটু গো থ্রু করি, ওখানে কিন্তু বলা হয়েছে যে গভর্নমেন্ট কিন্তু তাদের একটা সোশ্যাল সেফটি নেটে, যারা হচ্ছে আমাদের দেশের যে জনগণটা পিছিয়ে আছে তাদের জন্য সোশ্যাল সেফটি নেটের একটা ব্যবস্থা করতে বাধ্য। ওকে ফাইন, সো এটা একটা সাংবিধানিক বাধ্যবাধকতা, কনস্টিটিউশনাল আপনার হচ্ছে রাইট। বুঝতে পারছেন আপনারা যারা পিছিয়ে আছেন? ওকে, দেখেন এখানে অনলি 0.9%, আমাদের জিডিপির অনলি 0.9% কি করা হয়, এই সোশ্যাল সেফটি নেট বাজেটে ধরা হয়। এবং এই 0.9% বললেও কিন্তু ভাই এটার মধ্যে একটা বড় অংশ কিন্তু পেনশনে চলে যায়। মানে এর একটা ছোট্ট অংশ, খুবই ক্ষুদ্র অংশ কিন্তু আপনি সোশ্যাল সেফটি নেট সাপোর্ট পাচ্ছেন, বড় অংশ তো পেনশন হিসেবেই চলে যাচ্ছে, সরকারি পেনশন হিসেবেই চলে যাচ্ছে। এশিয়াতে 3.8% হচ্ছে এভারেজ, আর বাংলাদেশে হচ্ছে অনলি 0.9%। সো হরিবল একটা অবস্থা। আর প্রভার্টি কিন্তু অলরেডি, মডারেট প্রভার্টি কিন্তু অলরেডি বেড়ে গেছে, 18.7% ছিল 2022 সালে, বর্তমানে কিন্তু এটা অ্যারাউন্ড 28% হয়ে গেছে 2025 সালে। 140টা সোশ্যাল সেফটি নেট প্রোগ্রামের মধ্যে অনলি 23টা কি করে, আরবান পপুলেশনকে সাপোর্ট করে। ঠিক আছে, আরবান পপুলেশন যারা, আরবানে যারা আমরা বেকার যারা আছেন বা যারা গোষ্ঠী আছে, তাদেরকে সাপোর্ট করার জন্য অনলি 23টা মাত্র সোশ্যাল সেফটি নেট প্রোগ্রাম আছে এখানে। আচ্ছা, 62.8% of current safety net beneficiaries are neither poor or vulnerable। চিন্তা করেন, 62.8% যে সোশ্যাল সেফটি নেটের যে বাজেটের যে অংশটা, তাদের যারা এটা নেয়, এই টাকাটা যারা নেয়, এর মধ্যে 63% অ্যারাউন্ড হচ্ছে কি, তারা গরিবও না, তারা হচ্ছে ভালনারেবল সেকশনে পড়ে না। মানে হচ্ছে বড় লোকরা এই টাকাটা কি করতেছে, লুট করে নিচ্ছে। এবং 10% হাউস হোল্ড রিসিভ 41% ন্যাশনাল ইনকাম, অর্থাৎ বাংলাদেশের 10% লোক হচ্ছে 41% ন্যাশনাল ইনকাম কিন্তু নিয়ে যাচ্ছে। তাহলে এই জিনিসগুলোর ফলে কি হচ্ছে, এই জিনিসগুলোর ফলে কিন্তু আমাদের দেশের
সোশ্যাল সেফটি নেট স্ট্রাকচারটা কিন্তু অত ভালো হয়ে পারেনি। আমাদের যদি বলি যে রিচ টু পোর রেশিও, এটাও কিন্তু অনেক খারাপ। আমাদের 10% মানুষের কাছে কিন্তু 41% ন্যাশনাল ইনকামটা আছে। ঠিক আছে, সো এই হলো আমার বিজনেস স্ট্যান্ডার্ড থেকে আমি কিছু নিউজ এখানে আর কি পড়লাম। আমরা পরবর্তীতে এখানে দেখি আর কিছু আছে কিনা ওইরকম, তাহলে হচ্ছে যে আমি আরেকটা নিউজ পেপারে হচ্ছে যে একটু চলে যাই, সুইচ করি। আচ্ছা আচ্ছা, আরেকটা জিনিস দেখেন যে এটা হচ্ছে আপনার, আমি ওয়ার্ল্ড পেজ থেকে নিয়েছি, ইন্টারন্যাশনাল পেজ যেটা, সেটা হচ্ছে যে ওমান ইরান টক্স অন হরমুজ এট অ্যাডভান্স স্টেজ, কাতার শেষ। আচ্ছা, ওমান ইরানের কি হরমুজ, এটা হচ্ছে স্টেট অফ হরমুজ, আমরা সবাই জানি। এখান দিয়ে কি হয়, এখান দিয়ে ওয়ার্ল্ডের হচ্ছে আপনার 20% হচ্ছে যে কি যায়, 20% হচ্ছে ন্যাচারাল গ্যাস, প্লাস হচ্ছে 20% হচ্ছে আপনার ফসিল ফুয়েল, ফসিল ফুয়েল হচ্ছে কি হয়, পাস হয় এখান থেকে, মানে ওয়ার্ল্ডের গ্লোবালের 1/5, কিন্তু অনেক বড় একটা পার্সেন্টেজ। এখন একটু লক্ষ্য করেন ভাইয়া কাইন্ডলি, এখানে আমরা কি কি ডিফিকাল্টি ফেস করতেছি, বর্তমান অবস্থাটা কি, এখন এখানে কতটুকু পাস হয়। আগে হচ্ছে রেগুলারলি 130 থেকে 40টা ভেসেল পাস হতে পারতো, ট্যাঙ্কার পাস হতে পারতো, হ্যাঁ ট্যাঙ্কার গুলো পাস হতে পারতো। কিন্তু বর্তমানে লাস্টে যে মঙ্গল, আমাদের এই সোমবার আজকে তো ওয়েডনেসডে, সোমবার হচ্ছে দেখা গেছে যে মাত্র 6টা ভেসেল পাস করতে পারছে, ওইটা একটা খারাপ নাম্বার খুবই। ঠিক আছে, তারপরে এটা তো বললাম যে গ্লোবাল অয়েল বা এলএনজি পাস হয় হলো আপনার এখান দিয়ে। আর 25টা ভেসেল বাবেল মান্দেব যে প্রণালী, বাবেল মান্দেবটা এখানে দেয় নেই। বাবেল মান্দেবটা আমরা কোন দিকে জানি, বাবেল মান্দেব হচ্ছে লোহিত সাগরের ওখান দিয়ে যে বাবেল মান্দেব প্রণালী আছে। ঠিক আছে, সেখানে হচ্ছে যে আপনার ওই যে ইয়েমেন এর হুতিরা হচ্ছে ঝামেলা করতেছে, কারা ঝামেলা করতেছে, ইয়েমেন এর হুতিরা। সেখানেও কিন্তু আপনার মাত্র 25টা ভেসেল পাস হতে পারছে। সো এর ফলে কি হয়, এর ফলে হচ্ছে যে আপনার কিন্তু বড় একটা ইকোনমিক লস হচ্ছে নানাভাবে। ঠিক আছে, তো এই জিনিসগুলোর এখন বর্তমানে কি অবস্থা, ইউএস ইসরায়েল ইরানের যে ওয়ার যেটা, সেটার কি অবস্থা এখন, এই জায়গাটা রিভাইভাল করার চ্যালেঞ্জটা কি কি, যে ওমানের সাথে ইরানের যে ডিলটা, ওমান আর ইরান দুইজনে দেখেন এই 5টা ওমান আছে, ইরান আছে, তারা কি করে, স্টেট অফ হরমুজের কিন্তু তারা কিন্তু কন্ট্রোল করে। ঠিক আছে, তো তাদের ডিলটা কি, তাদের ডিলটা হচ্ছে যে বেসিক্যালি এই যে এখানে দেখেন, স্টেট অফ হরমুজের মধ্য দিয়ে তারা হচ্ছে যে বর্তমানে যে ফ্রেট পাস করে, সেটা কিন্তু একটা অ্যাডভান্স স্টেজে তৈরি আছে। ঠিক আছে, মানে সেটা অনেকটা আগে যাচ্ছে, কারণ বর্তমানে কি অনেকটা এখন কিন্তু দেখেন যে সিজ ফায়ার চলতেছে, এখনো কিন্তু ইউএস যে ইরানের সাথে যে সিজ ফায়ার, সেটা এখনো চলমান আছে, আস্তে আস্তে অবস্থাটা বেটার হওয়ার চেষ্টা করতেছে। ইরান কি চায়, ইরান চায় হচ্ছে ইউএস যে স্যাংশন গুলো দিছে তাদের উপরে, সেগুলো চায় যে তুলে ফেলতে, ইউএস তুলে ফেলে। এন্ড ইরানের প্রায় 260 বিলিয়ন ডলারের মতো এই ওয়ারে ক্ষতি হয়েছে, সেটার কম্পেনসেশন চায়, মিলিটারি থ্রেটটার এন্ড চায়, এবং ইউএস এর কি ঝামেলা, ইউএস চাই হলো ইরান হচ্ছে এই যে হরমুজ দিয়ে যে আপনি কোনো কিছু পাস করবেন, ফ্রেট পাস করবেন, তার জন্য একটা ফি চাইছে ইরান, বুঝতে পারছেন, এই ফিটা যাতে না দেওয়া লাগে ইউএস সেটা চাই। ওকে, আচ্ছা, আমরা আরেকটা নিউজ পেপারে যাই, ডেইলি স্টার। ডেইলি স্টারে একটু গিয়ে দেখি, আমি দ্রুত একটু সামারাইজ করে দিই ডেইলি স্টারে কি কি আজকে ছিল গুরুত্বপূর্ণ নিউজ। সো আচ্ছা, হেল কস্ট ফার এক্সিট সিগারেট ট্যাক্স রিভিউ নো। আচ্ছা, চিন্তা করেন যে আপনার আপনি যে একটু সিগারেট খেয়ে মনে করেন যে অসুস্থ হয়েছেন, ঠিক আছে, এটার ফলে যে আপনার যে একটা কস্ট দিতে হচ্ছে, বা হেলথের যে কস্ট সোজা কথায় বললে, তার জন্য সেটা কিন্তু আপনার এই যে সিগারেট উৎপাদনকারী কোম্পানি আছে না, যেমন ব্রিটিশ আমেরিকা টোবাকো আছে, ব্যাট আছে, জাপান টোবাকো আছে, যেটি আছে, তারা আমাদের দেশে যতটুকু সিগারেট থেকে যতটুকু ট্যাক্স রেভিনিউ আসে, সিগারেট তারা হচ্ছে যে একটা ট্যাক্স দেয়। তারপরে যারা সিগারেট কনজিউমার আছে তারা একটা ট্যাক্স দেয়। ঠিক আছে, প্রডিউসার কনজিউমার সবাই তো ট্যাক্স দেয়, এখান থেকে যে রেভিনিউ আসে সেটা কিন্তু ভাই হেলথের কস্ট থেকে অনেক কম। সো এটা একটা খুবই মানে একটা মানে বাজে একটা ইস্যু। ঠিক আছে, আচ্ছা, এনার্জি ক্রাইসিস নিয়ে তো অলরেডি বললাম। ঠিক আছে, কি কি অ্যাকশন নেওয়া উচিত সেগুলো কম বেশি আমি ডিসকাস করলাম, যে আমাদের হচ্ছে এনার্জিটাকে ডাইভার্সিফাই করতে হবে, ন্যাচারাল গ্যাসের উপর এত ডিমান্ড করলে চলবে না, রিনিউয়েবল এনার্জির দিকে সুইচ করতে হবে, তাই না। তারপরে এই ধরনের ক্রাইসিস তো এখন না, এটা কিন্তু পরবর্তীতে হবে, কারণ আমরা বর্তমানে যে নন রিনিউয়েবল এনার্জি ইউজ করি সেটা কিন্তু সারা জীবন আমরা ইউজ করতে পারবো না।
সেটা কিন্তু একটা সময় শেষ হয়ে যাবে। ফসিল ফুয়েল কিন্তু এক সময় শেষ হয়ে যাবে। বর্তমানে কিন্তু আমাদের সুইচ করতে হবে কোন দিকে? সুইচ করতে হবে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের দিকে, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট এনপিপির দিকে, অথবা রিনিউয়েবল এনার্জি পাওয়ার পাওয়ার প্ল্যান্টের দিকে আরপিপি, রিনিউয়েবল এনার্জি পাওয়ার পাওয়ার প্ল্যান্টের দিকে কিন্তু সুইচ করতে হবে। ওকে ফাইন। ত্রিবেদী মিটস মোদি এ ডে আফটার কলিং অন তারিক। ঠিক আছে, দীনেশ ত্রিবেদী জানি যে কিছুদিন আগে আমাদের প্রাইম মিনিস্টার তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছিলেন। ঠিক আছে, সো সেই ক্ষেত্রে তারেক রহমানের বেশ কিছু ডিমান্ড ছিল। শহীদ ওসমান আদির যে খুনি তাকে হচ্ছে রিপ্যাট্রিয়েট করা, শেখ হাসিনাকে রিপ্যাট্রিয়েট করা। ঠিক আছে, তারপরে ইন্ডিয়া বাংলাদেশের যে বাইলেটারাল ইস্যু, মানে যে কারেন্টলি যে ইস্যু ফেস করতেছে সেগুলা রিলেটেড বিভিন্ন কথাবার্তা কিন্তু ওখানে তিনি বলেছিলেন। আচ্ছা ঠিক আছে ফাইন। রুফটপ সোলার প্যানেল ক্যান অ্যাড 3600 মেগাওয়াট to national grid, it call says tapping this potential would require 12,295 কোটি টাকা। আচ্ছা, ফার্স্ট অফ অল রুফটপ সোলার প্যানেল নিয়ে আমি কিছু কথাবার্তা বলি। এটা একটা রিনিউয়েবল এনার্জির খুব একটা বড় পার্ট। বাংলাদেশের কিন্তু রিনিউয়েবল এনার্জি বা রুফটপ সোলার প্যানেল থেকে কিন্তু 4 কিলো ওয়াট আওয়ার পার স্কোয়ার মিটার কিন্তু এনার্জি এক্সট্রাক্ট করতে পারে বাংলাদেশ। কিন্তু এটা কিন্তু অনেক বড় একটা লেভেল, মানে পার মিটার স্কোয়ার জায়গা, মানে 1 মিটার স্কোয়ার জায়গা থেকে আপনি 4.5 কিলোওয়াট ঘন্টা কিন্তু আপনি ইলেকট্রিসিটি কিন্তু প্রডিউস করতে পারবেন। ঠিক আছে, তো এটা করলে কি হবে, আমরা যে বর্তমানে যে এনার্জি ইনসিকিউরিটিতে ভুগতেছি সেগুলো কিন্তু অনেকটা আমরা ট্যাকেল করতে পারি। এখন এখানে দেখেন যে আমাদের গভর্নমেন্টের কিন্তু টার্গেট কিন্তু 2030 সালের মধ্যে 10,000 মেগাওয়াট, 10,000 মেগাওয়াট ইলেকট্রিসিটি হচ্ছে কোথা থেকে আনা? রিনিউয়েবল সোর্স থেকে আনা, which accounts for around 20% of our electricity production। ঠিক আছে, অর্থাৎ আমাদের যে এনার্জি প্রোডাকশন হয় তার 20% কিন্তু আপনার রিনিউয়েবল এনার্জি থেকে আনার কিন্তু টার্গেট। আচ্ছা ফাইন। টেক্সটাইল গার্মেন্ট সেক্টর ক্যান প্রোভাইড 78% অফ দ্য পটেনশিয়াল। আচ্ছা আচ্ছা, বিভিন্ন জায়গায় হচ্ছে আপনার রুফটপ সোলার রুফটপ প্রোডাক্ট আর কি চলতেছে। ফাইন। সো 10,000 মেগাওয়াটের মধ্যে 3,600 মেগাওয়াট কিন্তু আনতে পারে আমাদের যে বড় বড় যে সেক্টরগুলো আছে, বড় বড় যে বিজনেস ভেঞ্চারগুলো আছে, যেমন মনে করেন যে বসুন্ধরা, হামিম গ্রুপ, সবাই কিন্তু আস্তে আস্তে কি করতেছে, এই সোলার এনার্জির দিকে কিন্তু ইনভেস্ট করতেছে। গভর্নমেন্ট কিন্তু অনেকটা প্রাইভেট ইনভেস্টের দিকে একটু ফোকাস করতেছে। সবকিছু গভর্নমেন্ট ইনভেস্টমেন্টের দিকে গেলে ওইটা এফিশিয়েন্ট হয় না, পাবলিক প্রাইভেট পার্টনারশিপের দিকে গেলে ওইটা অনেকটা ইফেক্টিভ হয়, কারণ এখানে সবার এক্সপার্টিসটা থাকে। আচ্ছা, আমাদের অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রামের কিন্তু একটা ডেভেলপমেন্ট গভর্নেন্সের অবস্থা খারাপ। এডিপি মানে অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, মানে সরকার হচ্ছে দেশের উন্নয়ন সংক্রান্ত যে একটা বাজেটের যে একটা অংশ আলাদা রাখে, বর্তমানে বাংলাদেশে সেটা হচ্ছে অ্যারাউন্ড 3 লক্ষ কোটি টাকা, তাই না? 3 লক্ষ কোটি টাকার মতো, 300,000 টাকা আর কি। ঠিক আছে, এত করোড় টাকা হচ্ছে আপনার এডিপি আছে। সেটা কিন্তু গত বছরে যে এডিবি ছিল 2,30,000 কোটি মেবি, তো সেটার কিন্তু ইমপ্লিমেন্টেশনটা খুব একটা ভালো হয়নি আর কি। হ্যাঁ, এটা রিলেটেড একটা আর্টিকেল আছে, কিছু রিজন টিজন আছে, আপনারা একটু দেখতে পারেন। ডেইলি স্টারে আজকে নিউজ খুব একটা ইয়া ছিল না, খুব একটা হচ্ছে যে স্পেসিফিক কোনো ভালো এরকম নিউজ ছিল না। আচ্ছা, একটা সোলার পাওয়ারের যে ওই আর্টিকেলটা ছিল ওইটার একটা অংশ এখানে আছে, আমি একটু মার্ক করে রাখছি। সেটা হচ্ছে যে সোলার পাওয়ার করলে, ইনস্টল করলে কিন্তু আমাদের কার্বন ফুটপ্রিন্টটা রিডিউস হয়। কার্বন ফুটপ্রিন্টটা মানে কি? কার্বন ফুটপ্রিন্টটা কি জিনিস? আপনি যখন ফসিল ফিউয়েল বার্ন করেন, ঠিক আছে, তখন কিন্তু আপনার হিউজ পরিমাণ কিন্তু কার্বন ডাই অক্সাইড কিন্তু পরিবেশে অবমুক্ত হয়, যা কিন্তু অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী। কিসের জন্য দায়ী? অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী। নট অনলি অ্যাসিড বৃষ্টি, অ্যাসিড রেইন, বাট অলসো ইন আদার ফ্যাক্টরস অ্যাজ ওয়েল, মানে অন্যান্য খারাপ খারাপ জিনিসেও কিন্তু কার্বন ডাই অক্সাইড ভূমিকা রাখে। কার্বন ডাই অক্সাইড কিন্তু আমাদের পরিবেশের অনেক ক্ষতি করে। আমরা যদি ইয়ার দিকে সুইচ করি, রিনিউয়েবল এনার্জির দিকে বা সোলার পাওয়ারের দিকে সুইচ করি, তাহলে কিন্তু কার্বন ডাই অক্সাইড এমিশনটা অনেকটা কমে যাবে। কার্বন এমিশন কমে যাওয়াকে আমরা একটা গুরুত্বপূর্ণ টার্ম ইউজ করি, কার্বন ফুটপ্রিন্টটা রিডিউস হবে। কি হবে? রিডিউস হবে। ওকে। আর এখানে ল এন্ড এখানে বলছে যে দ্য ডেঞ্জার অফ ইউজিং এআই ইন লিগাল সাবমিশন। হ্যাঁ, অবশ্যই ডেঞ্জার আছে, কারণ লিগাল যে কোনো প্রসিজারে এআই নির্ভর না হয়ে বর্তমানে আমরা এআই কে আমরা ইয়ার সাথে ইন্টিগ্রেট করতে পারি, এআই কে হিউম্যানের সাথে ইন্টিগ্রেট করতে পারি। কেমনে? এআই হচ্ছে আপনার বিভিন্ন ডাটা অ্যানালাইসিস করে দিবে, আর আপনার হিউম্যান হচ্ছে হিউম্যান হিসেবে আপনার হবে যে
ওই ডাটাগুলো পড়া বা দেখে আপনার নিজস্ব যে কগনিটিভ মাইন্ড আছে সেটা দিয়ে হচ্ছে ডিসিশনটা নেওয়া। ফাইন। সো ডেইলি স্টার আমাদের বিজনেস পেজ এখানে আছে, এগুলো হচ্ছে কম বেশি দেখতে পারেন। এটা হচ্ছে আপনার পত্রিকার লাস্ট পেজ, আর পরের দিকে হচ্ছে বিজনেস পেজগুলো, ওগুলো একটু দেখতে পারেন। ফাইন, আমরা হচ্ছে আরেকটু এদিকে যাই। এবার হচ্ছে প্রথম আলো একটু দেখি। প্রথম আলোতে আমি কয়েকটা নিউজ হচ্ছে একটু মার্ক করছি, সেগুলো একটু বলি। প্রথমত হচ্ছে যে হামের অবস্থাটা বর্তমানে যে আমাদের বিশেষভাবে কাজে দিতে পারে এটা, যে হামের কিন্তু অবস্থাটা খারাপ, হামের শিশুর মৃত্যুর হার কিন্তু অনেক বেশি। কেন হামকে গুরুত্বটা কম দেওয়া হয়েছে? রিজনটা কি? অনুসন্ধানে কি কি পাওয়া গেছে? 23 থেকে 25 সালে টিকা কেনার প্রয়োজনের চেয়ে 42% কম। 23 থেকে 25 অর্থ বছরে মাত্র 42%, মানে 68% হচ্ছে টিকা কিনা হয়েছে, না সরি 58% টিকা কিনা হয়েছে। সো এটা একটা ব্লান্ডার। হামের প্রাদুর্ভাবের লক্ষণ ছিল, দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা সতর্কতা দেননি। আগে এটা প্রাদুর্ভাবের একটা লক্ষণ ছিল, বাট দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা সতর্ক ছিলেন না। এপ্রিল মে মাসে জাতীয় ক্যাম্পেইন হলেও বিপুল সংখ্যক শিশু হিসাবের বাইরে থেকে যায়। হ্যাঁ, মানে সব শিশুকে কিন্তু ক্যাম্পেইনে নেওয়া হয়নি হিসাবের মধ্যে। মারা যাওয়া শিশুদের 92% হামের কোনো টিকা পাওয়া যায় না। অ্যালার্মিং নাম্বার। হাম এবং হামের উপসর্গে মৃত শিশুর সংখ্যা 880 জনের মতো। ঠিক আছে। সো এগুলা হচ্ছে। আর এই যে নিশ্চিত হামে আক্রান্ত শিশু কিরকম আছে 2026 সালে দেখেন নাম্বারটা, 21 থেকে 25 দেখেন, 26 দেখেন 17,385টা, 85 জন। ঠিক আছে। সো কি কি রিজন, অনুসন্ধানে কি কি পাওয়া গেছে, এগুলো আপনারা একটু দেখে রাখবেন। ওকে ফাইন। আর এখানে হচ্ছে আমদানি নির্ভর জ্বালানিতে ভুগতেছে বাংলাদেশ কি কি কারণে। দৈনিক গ্যাসের চাহিদা 380 কোটি ঘনফুট, বাট স্বাভাবিক সময়ে কিন্তু 270 কোটি ঘনফুট কিন্তু সাপ্লাই দেওয়া হচ্ছে, মানে 90 কোটি ঘনফুট কিন্তু গ্যাস কিন্তু সাপ্লাই করা হচ্ছে না। সো গ্যাস ক্রাইসিসে কিন্তু অনেকে ভুগতেছেন। এলএনজি থেকে লিকুইফাইড ন্যাচারাল গ্যাস আমরা পাই হলো 105 কোটি ঘনফুট, এগুলো আমদানি করা। ঠিক আছে। নতুন জাহাজ এলেও বৈরী আবহাওয়ায় খালাস পায়নি। গ্যাসের উৎপাদন কিন্তু বিদ্যুৎ উৎপাদন কমেছে। গতকাল কিন্তু 3,465 মেগাওয়াট লোডশেডিং। আপনারা বিভিন্ন এলাকায় আছেন, আপনারা সবাই জানেন যে এখন লোডশেডিং বেশি হচ্ছে, কারণ আমাদের হচ্ছে ডিমান্ড হচ্ছে অ্যারাউন্ড হচ্ছে মনে করেন যে 20,000 মেগাওয়াট যদি হয়, তাহলে আমাদের কিন্তু এখানে কিন্তু প্রায় 4,000 মেগাওয়াটের মতো কিন্তু লোডশেডিং কিন্তু হচ্ছে। মানে 16,000 মেগাওয়াট ইলেকট্রিসিটি পাচ্ছেন, 4,000 মেগাওয়াট লোডশেডিং কিন্তু অনেক সময়। হ্যাঁ, অনেক সময়। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। আচ্ছা ফাইন, আমরা একটু সামনের দিকে দেখি এখানে কি আছে। আর একটা ইম্পর্টেন্ট আর্টিকেল এবার আছে, এটা একটু দেখবো আমরা। এই যে এটা ম্যাক্কা ট্রিটি না ম্যাক্কা প্যাক্ট। ম্যাক্কা কি প্যাক্ট কার সাথে, কারা কারা করছে? 3টা দেশ করছে, কিংডম অফ সৌদি আরবিয়া, টার্কি এন্ড পাকিস্তান। এই 3টা দেশ হচ্ছে কি করেছে, ম্যাক্কা প্যাক করেছে। ম্যাক্কা প্যাকের উদ্দেশ্যটা কি? ম্যাক্কা প্যাক্ট হচ্ছে আপনার একটা মিউচুয়াল ডিফেন্স প্যাক। কি প্যাক? মিউচুয়াল ডিফেন্স প্যাক। মিউচুয়াল ডিফেন্স প্যাক। এটার উদ্দেশ্য কি? এটার উদ্দেশ্য হচ্ছে যে বেসিক্যালি আমরা যদি সোজা কথায় বলি, এটা কিন্তু আপনি অনেকে এটাকে অনেকটা এশিয়ান ন্যাটো হিসাবে কম্পেয়ার করতেছে। কেন বলতেছে? ন্যাটোর আর্টিকেল 5 এর কথা আপনারা সবাই হয়তো জানেন। আর্টিকেল 5 এ বলা হয়েছে যে ন্যাটোভুক্ত 32টা দেশের যে কোনো একটা দেশে বহির কোনো শত্রু বা বহির কোনো দেশ আক্রমণ করলে ন্যাটোর সবাই মিলে কিন্তু সেই দেশটাকে ডিফেন্ড করবে। এখানে মিউচুয়াল প্যাক্টের উদ্দেশ্য এটা, কোন একটা দেশের উপর আক্রমণ করলে বাকি দেশগুলো হচ্ছে সেই দেশকে সাপোর্ট দিবে। এখন এটার একটা রিজন কি, এটা কেন হয়েছে? কারণ অনেকে বলে যে এটা টার্গেট হচ্ছে ইরান। কেন ইরান? আপনারা যদি লক্ষ্য করেন, সৌদি আরবে কিন্তু আমেরিকার ঘাঁটি আছে, এছাড়া হচ্ছে জিসিসির যে কান্ট্রি আছে, গালফ কোঅপারেশন কাউন্সিল, এটার আন্ডারে যে 6টার মতো কান্ট্রি আছে, তাদের সব দেশেই কিন্তু কম বেশি ইউএস এর কিন্তু এয়ার বেস আছে, মার্কিন যুক্তরাষ্ট্রের এয়ার বেস কিন্তু আছে, বা নেভাল বেস বলেন, এয়ার বেস বলেন, ঠিক আছে, মিলিটারি বেস বলেন, এগুলো কিন্তু আছে। তো থাকার কারণে হয় কি, এখন হচ্ছে যে দেখা গেল যে ইরান যে কিন্তু কয়েকদিন আগে যে আল উবায়দা বেস যেটা কাতারে, সেখানে কিন্তু হামলা করছে, রকেট হামলা করছে। তো এইসব কারণে সৌদি আরবও বুঝতেছে যে ইউএস এর যে একক পাওয়ারের উপর ডিপেন্ডেন্সি রেখে কিন্তু তারা নিজেদের ডিফেন্ড করতে পারবে না,
তাই তারা আরো যে দুইটা দেশ আছে তাদের সাথে একটা ডিফেন্স প্যাক্টে গেছে, সেটাকে আমরা বলতেছি ম্যাক্কা প্যাক্ট। এবং এই ম্যাক্কা প্যাক্ট কিন্তু ইউএসএ বিদ্বেষী না। এই বর্তমানে যে তিনটা গ্রুপ আছে, এই যে মনে করেন যে টার্কির তো এরদোয়ান বা সালমান, অথবা মনে করেন যে নওয়াজ শরীফ, এই তিনজনই কিন্তু, এই তিনটা দেশই, তাদের যে দেশগুলো, তারা কিন্তু আপনার ইউএস এর কিন্তু ক্লোজ অ্যালাই। সো ইউএস এখানে অবজেক্ট কিন্তু করতেছে না। ওকে, আচ্ছা তাহলে ফাইন সবাইকে। আজকে আর কিছু নাই আমার প্রেজেন্ট করার মতো এরকম। আমরা হচ্ছে আরেকটা জিনিস আমি এখন আপনাদেরকে দেখাবো ফাইনাল। আজকে নিউজ পেপার প্রেজেন্ট এই পর্যন্তই, আপনারা ভিডিওটা কেটে দিতে পারেন। বাট আরেকটা জিনিস আমি আপনাদের দেখাচ্ছি, সেটা হচ্ছে যে আমাদের একটা বই বেরোতে যাচ্ছে। সেই বইটা হচ্ছে নাম কি আমরা বলি ম্যাথ চ্যাম্প। সেই বইটার নাম হচ্ছে কি ম্যাথ চ্যাম্প। এই বইটা হচ্ছে এই সপ্তাহে আপনাদের রিলিজ পেয়ে গেছে। আপনারা চাইলে অনলাইনে প্রি অর্ডার করতে পারেন। প্রি অর্ডার মূল্য হচ্ছে আপনার 650 টাকা। এমনি লাইব্রেরি থেকে কিনলে আপনার হচ্ছে 700 টাকা আপনাকে পে করে কিনতে হবে। আপনি অনলাইনে প্রি অর্ডার করে ইজিলি আপনার বইটা পেয়ে যেতে পারেন। এই ম্যাথ চ্যাম্প বইয়ের বৈশিষ্ট্যটা কি দেখেন, এই ম্যাথ চ্যাম্প আমাদের বইতে কিন্তু আমরা 4500-এর উপরে কিন্তু ম্যাথ রেখে ফেলছি। এবং এখানে আপনার টোটাল 6টা ফ্যাকাল্টি কভার হয়েছে। কয়টা ফ্যাকাল্টি? 6 ফ্যাকাল্টিস কিন্তু কভার করা হয়েছে। আইবিএ বলেন, বিবিএস বলেন, এফবিএস বলেন, সব কভার করা হয়েছে। রিসেন্ট যে প্রশ্নগুলো আসছে সেগুলো সংযোজন করা হয়েছে। এবং আমাদের বইতে আমরা হচ্ছে 40টা মতো চ্যাপ্টার রয়েছে। কয়টা চ্যাপ্টার? 40টা চ্যাপ্টার কিন্তু আমরা রেখেছি। ঠিক আছে, এই ম্যাথের যাবতীয় যা আছে, ওয়েবসাইট বেসড হার্ড ম্যাথ বলেন, ঠিক আছে, বা কঠিন চ্যাপ্টার যেগুলো বলেন, ইভেন বলেন করেন যে ম্যাট্রিক্স নির্ণায়ক, ঠিক আছে, তারপরে আপনার কমপ্লেক্স নাম্বার, এই টাইপের চ্যাপ্টারগুলো দিছি যখন, যেগুলো হচ্ছে বর্তমানে এখন খুব বেশি আসা শুরু করে দিছে। সো আপনারা হচ্ছে এই বইটা কিনতে পারেন। আমরা প্রত্যেকটা চ্যাপ্টারে এরকম আপনার 6টা ভাগে ভাগ করছি, কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারে এগুলা ফর্মুলা, টাইপ বেস ম্যাথ, বোর্ড বইয়ের ম্যাথগুলা, তারপর ফ্যাকাল্টি বেস পিলি, ফ্যাকাল্টি বেস রিটেন ম্যাথ, তারপর আইওয়াল বা ওয়েবসাইটের ম্যাথগুলো কিন্তু আছে। এগুলা কিন্তু আপনার সব জবগুলো, সকল ব্যাংকের জব বলেন, 9 গ্রেডের জব বলেন, 10 গ্রেডের জব বলেন, বা আদার্স যে কোনো জব বলেন, এগুলো সবই কিন্তু আপনার কভার করে ফেলবে। ইভেন বিসিএস ও কভার করবে। এখানে বোর্ড বইয়ের কিন্তু ম্যাথ প্রচুর আছে, ঠিক আছে, প্রচুর ইম্পর্টেন্ট ম্যাথগুলো আছে। আপনারা এটা ভালো করে করবেন, ঠিক আছে। এই বইটা 2026 এডিশন। এই বইটা আপনার ইংলিশ টু বাংলা করা আছে, মানে প্রশ্ন ইংলিশে দেওয়া আছে ইভেন, আবার ওইটার কিন্তু বাংলা ট্রান্সলেশনও দেওয়া আছে। আবার খুব সুন্দর করে আমরা বাংলাতে যেভাবে সলভ করি সেই সলভিং মেথডটাও কিন্তু খুব সুন্দর করে আপনার দেওয়া আছে। আপনারা বইটা কিনেন, পড়েন। এই বইটা ইনশাল্লাহ বাজারের সবচেয়ে নির্ভুল বইয়ের মধ্যে একটা হবে, কারণ এটা অনেক দিন আমরা শ্রম দিয়ে অনেক পরিশ্রম করে এই বইটা কিন্তু অনেক প্রুফ রিডিং করে টোরে কিন্তু বইটা লিখছে। আপনারা এটা কিনতে পারেন। সাথে আরেকটা বই কিনতে পারেন, আমাদের ভিক্টরস ব্যাংক রিটেন বুক 10 in 1, ঠিক আছে। এখানে ব্যাংক রিটেনের আপনার বা আমাদের যে ফ্যাকাল্টি বেস রিটেন পরীক্ষার 10টা কিন্তু আপনার কভার হয়েছে। কি কভার হয়েছে? 10টা টপিকস কিন্তু কভার হয়ে গেছে। এটা বললে আপনি মোটামুটি ব্যাংক, এনএসআই, পেট্রো বাংলা, দুদক বা যে কোনো চাকরির কিন্তু আপনার রিটেন বেস যে প্রিপারেশনটা সেটা কিন্তু হয়ে যাবে। বাজারে কিন্তু বইটা খুব সাড়া ফেলছে এবং এটা কিন্তু মানে ভালো সেল হচ্ছে। আমরা 2000 কপি ছাপাইছি অলরেডি, 700 কপির মতো কিন্তু অলরেডি সেল হয়ে গেছে। 1700 মতো সেল হয়ে গেছে। আপনারা এই বইটা কিনে পড়তে পারেন। এটা খুব সুন্দর করে লেখা, খুবই এফোর্টলেসলি লেখা, ঠিক আছে। আশা করি আপনারা এই বই দুটো দেখবেন। আর আমাদের নিউজ পেপার সিরিজের পরবর্তী ক্লাসগুলো আপনাদের করতে আমি রিকোয়েস্ট করতেছি, আপনারা করবেন। আশা করি আপনারা উপকৃত হবেন। সবাইকে ধন্যবাদ।